গুড মর্নিং শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি আবার চলে এলাম তোমাদের মাঝে। আজ হচ্ছে 6 সেপ্টেম্বর। আর আগে আগের দিন গেছে তোমাদের 5 সেপ্টেম্বর। অনেকজন এনজয় করেছো, শিক্ষকদের সাথে মজা করেছো, তাদের সাথে শিক্ষক দিবসটি পালন করেছে। অনেকেরও এমনও আছে যারা হয়তো বড় হয়ে গেছো, তারা আবার তাদের স্কুল জীবনে শিক্ষকদের হয়তো মনে পড়ছে কালকে। অবশ্যই মনে পড়াটা স্বাভাবিক, কারণ শিক্ষক দিবস বলে কথা। শিক্ষক দিবসে যাবতীয় যে শিক্ষা গুরু মানে জীবনে যতগুলো মানুষদের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছে বা পেয়েছে, তাদের প্রত্যেকজনের কিছু মনে থাকে। ওই দিনটিতে মনে আসে, সেটা বাবা মা হতে পারে, স্কুলের টিচার হতে পারে, অন্য অন্য পেশার মানুষরাও হতে পারে। ওকে, যাকে ভালো থেকো সবাই, আর আমরাও নিজেদের লক্ষ্যে এগিয়ে যাব। আর ওকে, দেখো, আজ হচ্ছে সিসিবি ক্লাস নাম্বার 6 এরই আবার একটা অংশ, সেটা হচ্ছে পার্ট 1টাকে নিয়ে আলোচনা করব। এই পার্ট 1-এ যেটা দেখবো সেটা হচ্ছে এফ আর। ওকে, এফ আরটাকে নিয়ে একটু আলোচনা করব। এফ আর নিয়ে ওয়ার্ড তৈরি হবে, তাদেরকে কিভাবে পড়তে হয় সেগুলো জানবো, ওয়ার্ডগুলোর ভোকাবুলারি মানে ওয়ার্ডগুলোর মানে এগুলো জানবো, ব্যাস। ওকে, আমাদের অত তাড়াহুড়ো নেই যে আমাদেরকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। তো হুট করে আমি সিলেবাস ধরবো না, আগে শিখিয়ে যাব। একটা পর্যায়ে আমি নিজেই বলে দেবো যে শেখাটা কমপ্লিট, কত দূর পর্যন্ত করিয়েছি, এতটা করলেই একটা স্টুডেন্ট নিজে থেকে তৈরি হতে পারে। ব্যাস এইটুকু আমি বলে দেবো পরে। যে যে নিজে থেকে যখন পড়তে শিখবে ছেলে বা স্টুডেন্ট, তখন তার মধ্যে একটা এনার্জি আসবে। ওই এনার্জিটাই আমি আনার চেষ্টা করছি পরবর্তীকালে। তখন সিলেবাস ধরবো, তখন আরও মজা হয়তো হবে। ওকে, দেখো, এখন যে চ্যানেলটাকে তোমরা দেখছো সেটা হচ্ছে লার্ন উইথ সরেন স্যার, যেটা আমার চ্যানেল তুমি দেখছো। আর আশা করছি হয়তো ভালো লাগবে তোমার ক্লাসগুলো। যদি মনে হয় যে ক্লাসগুলো সার্থক বা সফলতা আছে, বা হয়তো কিছু এখান থেকে শিখতে পারছো, তুমি তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজনদের কাছে তুমি এটাকে পাঠাতে পারো, শেয়ার করতে পারো। ওকে, আর তোমার যদি কোনো মতামত থাকে তাহলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আসতে পারো যে তোমার মত কি, তোমার কি চাই, তোমার তবে কি চাই হয়তো তোমার ইচ্ছা অনুযায়ী আমি হয়তো এখন যেতে পারবো না। তবে আমার একটা টার্গেট আছে, সেটাকে আগে কমপ্লিট করি, তারপরে তোমাদের মতো ইচ্ছা মতো হয়তো করবো পরে। ওকে, তো এটাই বলবো, পাশে থেকো। আর ক্লাস থেকে কিছু শিখে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করো। ওকে, চলো আজকে যেটা আলোচনা করব এফ আর। দেখো, স্কুল জীবনে যদি তোমাদের আমার পূর্ণ বিশ্বাস আছে, যদি একটু একটু হলেও ধরে ধরে যদি কেউ কিছু বোঝাতো বা কোনো টিচার যদি বোঝাতো, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, সেখান থেকে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে, গরিব ঘরের ছেলে মেয়ে বা অনেক ধনী পরিবারের ছেলে বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা সবাই সবাই নিজেদের প্রতিভাটাকে জাগাতে পারতো। জানি না কতদূর পর্যন্ত আমি বজায় নিয়ে চলতে পারবো। তো আশা আছে হয়তো কিছুটা দূর পর্যন্ত তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, চলো আজ যেটা আলোচনা করব এটা হচ্ছে এফ আর নিয়ে। আচ্ছা, এফ আর নিয়ে একটু আলোচনা করার আগে, এফ আর দিয়ে ওয়ার্ড তৈরি হবে, সেটা আওয়াজ করব, মানে উচ্চারণ করে দেখবো যে সেটা কত রকম ভাবে উচ্চারণ বা কি টাইপে উচ্চারিত হচ্ছে, বা ওয়ার্ডটা কোন ফরমেশনে থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, সেগুলো করে আমরা যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে দেখে নেওয়া যাক যে এফ জিনিসটা কি আর জিনিসটা কি। আচ্ছা, আমরা তো ব্যঞ্জন বর্ণে প ফ ব ভ এরকম করে পড়েছি। ওকে, প ফ মানে প বর্গীয় যে বর্ণগুলো ছিল, সেই বর্ণগুলোর মধ্যেই এই এফ জিনিসটা আছে, সেটা হচ্ছে এফ হচ্ছে ফ। এই ফ জিনিসটা না, এফ দিয়ে ফ ইকুয়াল হচ্ছে এফ, অথবা আরটা ফ ইকুয়াল হয় পি এইচ দিয়ে ফ হয়। এটা কিন্তু মাথায় রেখো তোমরা। তো বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাটার্নটা তোমরা ভালো পাবে, আর কিছু কিছু ক্ষেত্রে এই পিএইচ পাবে। তো পিএইচ দিয়েও যখন থাকবে, যখন দেখবে পিএইচ পাশাপাশি লেখা আছে, তারপরে ভাওয়েলস আছে, তাহলে ওই পিএইচটাকে তোমরা ফ ভেবে নেবে। আর যদি এফ সরাসরি ভাবে দেখতে পাচ্ছ, এবার এফটাকে হচ্ছে প, এফ হচ্ছে প। ওকে, আর এ হচ্ছে আর। আর এটা হচ্ছে অন্ত, মানে অন্ত 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 বর্ণগুলোর মধ্যে এই জিনিসটা পড়বে, যে অন্ত যে বর্ণগুলো আছে না, অন্ত বর্ণগুলোর মধ্যে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে
জ বর্গীয় যে বর্ণগুলো আছে সেই অন্তবর্ণের মধ্যে জ বর্গীয় যে বর্ণগুলোর মধ্যে আছে সেই বর্ণগুলোর মধ্যে এই আরটা লুকিয়েছে, সেটা হচ্ছে বয়শূন্য র। এই বয়শূন্য র ইকুয়াল হয় আর আমরা লিখি। ওকে, এই বয়শূন্য রর জন্য আমরা আরটাকে ব্যবহার করি। এটা কিন্তু মাথায় রেখো যে বয়শূন্য রর জন্য আরটাকে ব্যবহার করা হয় বা রেখা হয়। আর একটা আর লেখা হয়, সেটা হচ্ছে রি। ওকে, এই রিয়ে ঋষি মশাই বসেন পূজায়, ওই রিয়ের জন্য কিন্তু আর লেখা হয়। সেটাও এবার কোন জায়গায় রিয়ের জন্য আর হয় সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব, তবে ম্যাক্সিমাম জায়গায় যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বয়শূন্য র ইকুয়াল হচ্ছে আর। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। প্রত্যেক জনকে বলবো যে আমি প্রত্যেক জনকে, যারা টিচার বা স্টুডেন্ট যারা আছো এখানে, যারা আছো বা যারা আত্মীয় স্বজনরা তাদের পরিবার বা অভিভাবকরা যারা আছে তাদেরকে বলবো, হয় যেটা দেখছো অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টুডেন্টের, এটা অভিভাবকদের জন্য নয় একদম। আমি বলে যাচ্ছি, আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ভবিষ্যতের হবু টিচার, তো আমি এখান থেকে পড়াচ্ছি, যখন স্কুলে যাব তখন শেখাবো। তো আমি এখন এখানেই আছি। আর ভিডিওগুলো যা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে স্টুডেন্টের জন্য। ওকে, প্রথমেই বলে রাখি স্টুডেন্টের জন্য। তো স্টুডেন্টদেরকে দেখার অনুরোধ বা তাদেরকে জানিয়ে দিন যে ক্লাস হয়, তোমরা দেখতে পারো একদম। ওকে, এখান থেকে কিছুটা হলেও শিখতে পারে তারা। আপনার শুধুমাত্র একটা শেয়ার করা হয়তো তার জীবনে একটা এফেক্ট পড়তে পারে, একটা সাফল্যের এফেক্ট হয়তো দিতে পারে তাকে আপনার শেয়ার একটা। ওকে, আমি তাদের সাথে থাকবো, এই কথা রাখছি। তাদের সাথে অনেকদিন পর্যন্তই থাকবো। তো আপনি আপনার এই চ্যানেলের লিঙ্কটা তাদেরকে অন্যান্য আপনার যাবতীয় যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে শেয়ার করতে পারেন, বা আপনার বাড়ির পাশে যারা আছে অবশ্যই শেয়ার করতে পারেন। ওকে, দেখো এইবার আসি, চলুন দেখে নেওয়া যাক এফ আর। আমরা বড় হয়ে যারা আছি, একটু আমার বয়সে যারা আছে বা আমার থেকে একটু সামান্য আছে, তারা এফ আর জিনিসটাকে জানে, কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকুলারলি যদি যারা স্কুল লেভেলে এখন পড়াশোনা করছে, বিশেষ করে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ভেতরে আছে, তারা যদি এই জিনিসটাগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারে, ভবিষ্যৎ জীবনে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে তার মধ্যে একটা সংশয় থেকে যাবে। সবার কথা বলছি না, কিন্তু অনেকজন 80% থেকে 70% আমি স্টুডেন্টের কথা বলছি এখানে। হয়তো 30% আলাদা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারি স্কুলের 70% ছেলে মেয়েদের মেন মাথা চাড়া দেবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি তাদের কাছে আয়ত্ত একটা বিষয় হয়ে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আনন্দের সহকারে তারা শিখতে পারে, আনন্দের সহকারে স্কুলে যেতে পারে, তারা ভয় খাবে না। স্টুডেন্টদের স্যারেদের কাছে তারা প্রশ্ন তুলতে পারে যে কোন বিষয়টা আমি আলোচনা করতে পারছি না, বুঝতে পারছি না, তারা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু তাদেরকে প্রশ্ন করতে পারে যে এই বিষয়টা আমি গ্রামারটা পারছি না, এই গ্রামারটা পারছি না, যে অমুক জিনিসটা আমি বুঝতে পারছি না, তার প্রশ্ন করতে পারে, তাদের মনে প্রশ্ন থাকবে। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টিচার লাইনের গুরুত্ব বলতে পারো, যে গুরুত্ব নয়, এটা হওয়া উচিত, বাঞ্ছনীয় হওয়া উচিত যে ক্লাস শুধুমাত্র হবে না শিক্ষক রিলেটেড, স্টুডেন্ট রিলেটেড হবে। স্টুডেন্ট থাকবে, টিচারও থাকবে, টিচারও কথা বলবে, স্টুডেন্টও কথা বলবে, তবেই কিন্তু একটা ক্লাসটা বা সার্থক হবে। চলো দেখো এটা নিয়ে। তবে এবার আসি এখানে গল্পে, এফ আর যদি পাশাপাশি থাকে, ধরো এফ আর পাশাপাশি আছে, এফ আর এর এফ প্রথমে আছে, তারপরে আর আছে, তারপরে বাউল যে কোনো একটা আসছে, তবে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে আমাকে বা স্টুডেন্টকে বুঝে নিতে হবে সেটা রফুলা আকারে আছে। কার রফুলা আছে? সামনে যে আছে সেই প্রতিবর্ণের রফুলা আকারে আছে। এফ আছে, তার মানে ফয় রফুলা আকারে কিন্তু এইখানে লেখা আছে। প্রথমে এফ থাকবে, তারপরে যদি আর, তারপরেও যদি বাউলস আছে, বাউলস মানে হচ্ছে এ ই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা জিনিস আছে, বা আরেকটা আছে ওয়াই বা ডাব্লু, যদি আসে, তাহলে মাথার মধ্যে এটা ধরে নিতে হবে যে আরটা কিন্তু রফুলা আকারে আছে। রফুলা এই যে নিচে এরকম বলি না, এই যে রফুলা, এই রফুলা আকারে কিন্তু এখানে আছে। এটা কিন্তু একজন স্টুডেন্টের মাথার মধ্যে রেখে দিতে হবে। ওকে, যে স্টুডেন্ট মাথার মধ্যে এটা রাখবে, অ্যাকচুয়ালি যেটা পড়াশোনা আমরা শিখতে যাই সেগুলো প্র্যাকটিক্যাল ভাবে শিখলে স্টুডেন্ট অনেকদিন পর্যন্ত মাথার মধ্যে ধরে নিয়ে রাখতে পারবে। যদি তুমি শুধুমাত্র ওই যে একটা বই নিয়ে এসে হাড় করে বলে চলে গেলাম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ার ধরন মানে এটা কিন্তু সার্থক হবে না। যদি স্টুডেন্টের কাছে প্র্যাকটিক্যাল ভাবে বোঝানো যায়, সেটা অঙ্কের মতো করে বোঝানো যায়, যদি এটা যদি যাবতীয় জিনিস এখানে সমস্যা দেখা দেয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সমস্যা সবার ক্ষেত্রে হয়,
বেশিরভাগ ক্ষেত্রেই হবে, ম্যাক্সিমাম বলবো সবার ক্ষেত্রেই হবে, কিন্তু তাকে যদি বোঝানো হয় প্র্যাকটিক্যালভাবে কীভাবে হচ্ছে, আমার মনে হয় যে তার প্রতি সে আনন্দ পাবে, আনন্দের সহকারে সে কিন্তু স্কুলে আসবে। ওকে, দেখো প্রথমে হচ্ছে কনসোনেন্ট থাকবে, ওই জন্য সি, আর তারপরে কনসোনেন্ট এখানে আর থাকবে, তারপরে ভি মানে হচ্ছে ভাবেলস, যেখানে এই ভাবেলসের এও হতে পারে, ইও হতে পারে, আইও হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে, অথবা ওয়াই হতে পারে, ডাব্লিউ, মানে এটা হচ্ছে সেমি ভাবেলস, এইগুলো হচ্ছে সেমি ভাবেলস, সেমি ভাবেলস এলএস, এই দুটো হচ্ছে সেমি ভাবেলস, এটা হচ্ছে ভাবেলস। এই ভাওয়েলস এর জায়গায়, এই ভি এর জায়গায় এই এও হতে পারে, ইও হতে পারে, আইও হতে পারে, ও হতে পারে, ইউ আর ইউ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে আর আছে, এখানে যে কোনো বিও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে, জিও হতে পারে, এইচও হতে পারে, আর আর এসও হতে পারে, টিও হতে পারে। এই জায়গায় যদি থাকে তাহলে একে আমরা ভেবে নিতে হবে এটা হচ্ছে রফলা আকারে আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সামনে যদি কনসোনেন্ট থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, তারপরে যদি এই ব্যঞ্জন বর্ণের জায়গায় আর থাকে, আর ইকুয়াল হচ্ছে র, আর র ইকুয়াল হচ্ছে রফলা। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, এটা যুক্ত বর্ণের আকারে এইখানটায় আছে। আর এখানে যে কোনো ভাবেলস থাকতে পারে, এখানে এও থাকতে পারে, ইও থাকতে পারে, আইও থাকতে পারে, ও থাকতে পারে, ইউও থাকতে পারে, আর সেমি ভাবেলস ওয়াই অথবা ডাব্লিউ থাকতে পারে। কিন্তু এইখানে আমার মাথার বিষয় হচ্ছে এটা রফলা আকারে আছে। এবার দেখি ওয়ার্ডগুলো কিভাবে আমরা পড়বো। ওকে, তো এটা বলবো আগে লিখে নিই দুটো পার্ট, একটা এ এবং ইটা লিখে নিই। এর কিছুগুলো ওয়ার্ড লিখবো, মানে এফ আর এ দিয়ে কিছু একটা শব্দ লিখবো, আর এফ আর ই দিয়ে কিছু শব্দ লিখবো। সেগুলোকে নিয়ে এবার কিভাবে পড়তে হয় মানে আমরা জানবো, পরবর্তীকালে আমরা মানে জানতেও পারবো। কিন্তু আমি যদি পড়াশোনাটা কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয় লেখাটাকে, এই জিনিসটার মধ্যে যদি ক্ষমতা বা অ্যাবিলিটি তৈরি হয়ে যায় আমার, তাহলে অর্ধেক কাজ স্টুডেন্টই করে দেবে। টিচারকে অত মানে বেশি মাথা ঘামাতে হবে না সেখানে। স্টুডেন্ট নিখুঁতভাবে অটোমেটিকলি স্বেচ্ছায় সে নিজের কাজ গুছিয়ে দেবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা তার অসুবিধা হবে, সেটা টিচার সলভ করে দেবে পরবর্তীকালে। ওকে, চলো এটা আগে লিখে নিই, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। ওকে, দেখো এখানে অনেকগুলো লেখা মানে ওয়ার্ড লেখা হয়ে গেছে, এবার সেগুলোর ইংরেজি লেখাও আছে, ইংরেজি উচ্চারণও আছে এবং বাংলা মানেও আছে। ওকে, এইবার আমরা একটা একটা নিয়ে আলোচনা করব, মানেগুলো জানবো, উচ্চারণও জানবো। মেইন কথা এখান থেকে যেটা শেখার আছে সেটা হচ্ছে আমাকে নিজে থেকে কিভাবে আমি পড়বো, সেটাকে আমি কি প্যাটার্নে কি স্টাইলে লেখাগুলো লেখা আছে সেগুলো মাথার মধ্যে আমি রাখবো। এখান থেকে কি কি জিনিস থাকলে অন্য লেখার জায়গায় থাকলে, মানে অন্য লেখাতে কমন থাকলে কিভাবে আমাকে উচ্চারণ করতে হবে সেটা এখান থেকে আমি জানবো। আমার দরকার নেই এই মানেগুলো জানার, দরকার নেই এগুলো মানেগুলো জানার, আমি অটোমেটিকলি পারবো একটা সময়, আমি নিজে থেকে শিখে নেব। কিন্তু তার জায়গায় মেন জিনিসটা তোমার যেটা আটকাবে, যেটা সমস্যা দেবে, সেটা হচ্ছে নিজে থেকে আমি কিভাবে পড়বো। আমি মানে বইয়ের সাহায্য নিতে যাব না। আমি সারা বছর যদি মানে বইয়ের সাহায্য নিয়ে যাই বা সহায়িকা বইয়ের সাহায্য নিয়ে যাই, আমি কি আলটিমেটলি কিছু শিখতে পারবো এখান থেকে? কিছু শিখতে পারবো না। তারপরে কি হবে, যদি ওই বইটা থাকে, এই ভাষার প্রতি যেটা আকর্ষণ বা এটা আমি নিজে থেকে শিখতে পারবো বা শিখতে পারি, এই জিনিসটা তোমার মধ্যে জাগ্রত হবে না। তুমি ওই দাসত্ব অবস্থায় থাকবে, শুধুমাত্র সহায়িকা বইয়ের দাসত্বের মধ্যেই তোমাকে থাকতে হবে। তুমি যদি জানতে চাও যে কিভাবে হয়, কিভাবে পড়তে হয়, এই মনোভাব মানসিকতা তোমার মধ্যে যদি জাগে, তাহলে ভাই ক্লাসগুলোকে করো, দেখবে কোনো অসুবিধা হবে না ভবিষ্যৎ জীবনে। দেখো আস্তে আস্তে করছি, তোমাকে ধরিয়ে দেবো, বলে দেবো যে এই এই জিনিসগুলো থাকলে তুমি কমন ভাবে এই এই জিনিস থাকবে ওয়ার্ডের মধ্যে, এটা কমন ভাবে থাকবে, এটা তোমাকে ধরে নিতে হবে।
তারপর তুমি সেই স্টেপে তুমি এগোতে হবে, পড়ার দিকে তোমাকে ঝুঁকিয়ে যেতে হবে। এটা এমন, এই ভাষা এমন কিছু নয় যে আহামরি নয় যে সবসময় ইংলিশ মিডিয়ামই পড়তে হবে। অনেকের ধারণা যে ইংলিশ মিডিয়ামে গেলে ইংরেজিটা ভালো করে শিখতে পারবে। কে বলেছে ইংলিশ মিডিয়ামে গেলেই সবসময়? সবাই বলে কিন্তু আলটিমেটলি কেউ কিন্তু দেখায় না, রাস্তা দেখায় না যে এইভাবেও গেলে মাতৃভাষার মাধ্যমে তুমি যদি শেখো ইংলিশটাকে সব থেকে সহজভাবে এবং তাড়াতাড়ি শিখবে। শুধুমাত্র ইংলিশে লেখা আছে গড় গড় করে, শুধুমাত্র ম্যাডাম বলে গেল আর তুমি শুনে গেলে, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে ঘরে এসে তুমি কিছুই পারছো না। কিছু কি কাজ হবে? কাজ হবে না। তুমি যদি দেখো তোমার মাতৃভাষা আছে, মাতৃভাষা টাইপে তুমি পড়াশোনা করো, এত এত আহামরি জিনিস নয় এগুলো যে তুমি শিখতে পারবে না। অবশ্যই শিখতে পারবে। ওকে, আস্তে আস্তে শেখাচ্ছি, চলো দেখে নাও। দেখো এখানে প্রথমটাকে লিখি আমি। ওকে, এইটাকে প্রথমে আমি লিখি। এখানে লেখা আছে এফ দেয়া আছে, এফ কি? ফ জানি। আর তারপরে লিখলাম আর কি? র অথবা রি হতে পারে। ওকে, ঠিক আছে। আর অথবা রিটা হতে পারে, আমি জানি এটা আর হতে পারে আবার রি হতে পারে। দেখে আর রি কিন্তু আর এর পরে ই থাকলে কিন্তু রি হয়, ঠিক? পরে আমরা জানবো, ঠিক আছে। দেখো তারপরে আছে এ আছে, এই মরেছে, এ চলে এলো। এ মানে কি? এর কটা আওয়াজ আমাকে জানতে হবে। এ কটা আওয়াজ? এর জানি, এর অ আওয়াজ হয়, এ দিয়ে আবার আ আওয়াজ হয়, এ দিয়ে এ আওয়াজ হয়, আবার এ দিয়ে এ আওয়াজ হয়, আবার এ দিয়ে এইও আওয়াজ হয়। এবার এই ক্ষেত্রে কোন কাজ হবে আমার কিন্তু জানা নেই, কিন্তু আমাকে জানতে হবে কোনটা কোনটা কাজে আসতে পারে। এইবার দেখো কি আছে, এম আছে, এম আছে, ঠিক আছে। এম কি? এমটা হচ্ছে ম। এম কি? এম ম। ম ইকুয়াল হচ্ছে এম হয়, তারপরে দেয়া আছে ই দেয়া আছে। এই শেষে যখন ই চলে এলো, একটা জিনিস আমি কমন পাবো যে ই কিন্তু উচ্চারিত হয় না। ই উচ্চারিত হয় না। ই যখন উচ্চারিত হয় না তার কোনো কিছু তো হবে একটা কিছু। ই যখন উচ্চারিত হয় না, ই উচ্চারিত না হয়ে সামনে যে আছে সে কিন্তু লং ভাবে, এলওএনজি লং মানে দীর্ঘ, মানে অনেকটা, মানে যেটা আছে এই এ বর্ণের দীর্ঘ উচ্চারণ হবে। দীর্ঘ উচ্চারণ কোনটা? এই দীর্ঘ উচ্চারণ মধ্যে এই অ আছে। দেখো আমাদের কটা আওয়াজ? এর কটা আওয়াজ? অ, আ, এ এবং এই 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 হচ্ছে পাঁচটা এর আওয়াজ বা এর উচ্চারণ। এ ইকুয়াল এইগুলো হবে। এবার দীর্ঘ উচ্চারণ অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, হচ্ছে লং উচ্চারণের, এটা হচ্ছে লং, এলওএনজি লং উচ্চারণ। তার মানে ই যদি থাকে লং উচ্চারণ কোনটা? এই। আর এই মিন্স হচ্ছে এ থেকে একা হবে আর হর্ষইটা কিন্তু থেকে যাবে। এইখানটায় কে বসবে? এইখানটায় যে বসবে সেটা হচ্ছে এর আগে যেটা আছে সেটা এই জায়গায় বসবে। এটা রফলা আকার যুক্ত বর্ণ হতে পারে অথবা এমনি সাধারণ বর্ণের মতনও হতে পারে। এখানে দেখো যুক্ত বর্ণের আকার হবে। এমনি নর্মাল ভাবে যদি এফটাকে মুছে দিই তাহলে হচ্ছে এটা নর্মাল আকারে আছে। যদি এফটাকে অ্যাড করি কিন্তু এটা যুক্ত বর্ণের আকারে আছে। এবার এইটুকুনটা তুমি বুঝতে পারলে তো? ই যদি থাকে তাহলে আমাকে, যদি ই থাকে ই এর আগের বর্ণটা, ধরো ইটা যদি আমি এক ধরি, এদি পেছন থেকে যদি আমি এক ধরি, তার 2 নম্বরের পর 3 নম্বর যদি এখানে ভাওয়েলস থাকে, ভাওয়েলসের জায়গায় সেটা হচ্ছে লং উচ্চারণ হবে। এইটা মাথায় রেখে দাও। এবার এর লং উচ্চারণ, ই এর লং উচ্চারণ, আই এর লং উচ্চারণ, ও এর লং উচ্চারণ, ইউ এর লং উচ্চারণ কোনটা কোনটা, কি কি উচ্চারণ হয়, এটা জানলেই তোমার অর্ধেক প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তুমি সব করে নিতে পারবে, অটোমেটিকলি করে নিতে পারবে। আমাকে পড়তে হবে নিজে থেকে। যতক্ষণ আমি কোনো কাজ, ধরো আমি একটা কাজ করতে যাচ্ছি বা ফুটবল খেলতে যাচ্ছি, নিজে থেকে যদি না শিখতে পারি বা না জানতে পারি যে কিভাবে বলটাকে মারতে হয়, কিভাবে মারলে বলটা ভালো মতো যাবে, রেঞ্জে যাবে, অনেক শুটে কেউ আটকাতে পারবে না, ওইটা যদি আমি জেনে যাই ওইটাই তো মারবো আমি। আমি যদি না জানি তাহলে কি আগ্রহ আসবে যে বলটাকে মারতে? ঠিক কোনো, ধরো এটা খেলার দিকে বললাম, কোনো একটা কাজের দিকে, ধরো কোনো একটা কাজ আমাকে বলাটা কর, আমি যদি নিজে থেকে না শিখি, নিজে থেকে না জানি যে কিভাবে করতে হয়, দুবার দ্বিতীয়বার কি আমি ওটা ওর করার প্রতি কি আগ্রহ আসবে?
অন্যজন আমাকে বলে দেবে, কিন্তু যখন আমি নিজে থেকে প্র্যাকটিক্যাল ভাবে সেটাকে করবো, দেখবো একটা সুন্দর আকৃতির হয়ে গেছে বা সুন্দর একটা কাজ হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে, তখন আমার দ্বিতীয়বার করার ইচ্ছা জাগবে। ঠিক এটাও তখন তুমি নিজে থেকে শিখবে না, তখন প্রতি কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি আগ্রহ তোমার আসবে। অনেকে বলেন আমি ইংলিশ পারি না পারি না, মানে কোথাও তোমাকে শেখানো হয় না বলে তুমি পারো না। তোমার মধ্যে প্রত্যেক জনের, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে অ্যাবিলিটি আছে। এটা বাংলার ক্ষেত্রেও যা, অঙ্কের ক্ষেত্রেও সেই, আর ইংরেজির ক্ষেত্রেও সেই একই। তাকে শেখাতে হবে শুধু। তারপরে দেখো ছেলে পারে কি পারে না, সে গাধা হবে না ঘোড়া হবে, তখনই বোঝা যাবে। দেখো এই যে এটা বললাম শেষে ই আছে, যদি থার্ড পেছন দিক থেকে যদি 3 নম্বর জায়গায় যদি ভাওয়েলস থাকে, ভাওয়েলসের লং উচ্চারণ হবে। এ লং উচ্চারণ কোনটা? এই এর লং উচ্চারণ হচ্ছে এই। অনেকে এইটাকে না, অনেকে এইটাকে না করে এ করে দেয়। তুমি করতে পারো, কিন্তু বুঝে নিতে হবে যে এই করলে কিন্তু এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে। আমি বানান ভুল হওয়ার সম্ভাবনাটা আমার কম থাকবে। যদি তুমি এ উচ্চারণ করতে যাও, তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা তোমার থাকতে পারে। কিন্তু যদি তুমি এই করো না, এই শেষে ই আছে, আর ওই এর তখন এই উচ্চারণ করো, কিন্তু বানান তোমার ভুল হবেই না। ওকে, দেখো এইবার যেটা লেখা আছে সেটা বলি। এখানে ফ্রেম লেখা আছে, ফ্রেম। ওকে, এবার বলি, এবার ভালো করে এবার লিখে দিই। এখানে এফ আর এ এম ই, এফ আর এ এম ই। আর দেখো এই ফরম্যাট যদি থাকে তাহলে রয়ে একা হর্ষইম রেইম হতো, রেইম হতো তো, মানে এইটা এই হতো, আর আটটা রয় একা হর্ষইম রেইম হতো। আর যেহেতু যে এফ দেয়া আছে, তার মানে এফ আছে মানে এখানে ফয় রফলা আকারে আছে, ফয় রফলা একা হর্ষইম, ফ্রেম আছে। ফ্রেম না, এটাকে ফ্রেম, অনেকে ফ্রেম উচ্চারণ না করে ফ্রেম করে দেয়। এই ফ্রেম করতে গিয়ে না, ওই যে ফয় রফলা একাম ফ্রেম এইভাবে উচ্চারণ হতে পারে, এইটাই করবে। যদি ফ্রেম উচ্চারণ যদি বলে, যার ফ্রেম এই বানানটাই লিখবে প্রথমে। যখন সে অভ্যস্ত হয়ে যাবে যে ফ্রেম ফ্রেম উচ্চারণ হয়ে যাবে, তারপর যখন এটা পুরোপুরি ভাবে মাথার মধ্যে ঢুকে যাবে, তখন যদি ও ফ্রেম এইরকম ভাবে ফ্রয়কাম ফ্রেম করে বানান বা উচ্চারণ করে, তখন কিন্তু মাথায় থাকবে ফ্রেম করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফ্রেম। তখন তার মধ্যে কোনো অসুবিধা থাকবে না, সে শিখে গেছে যে ফ্রেমটা ফ্রেম উচ্চারণ করা হয়, কিন্তু আসল উচ্চারণ ফ্রেম। ওকে, আর ফ্রেম মানে কি? গঠন। এবার ফ্রেম বলতে এটা দেখবে যে দরজার পাল্লা দেখবে, দরজার জানালা দেখবে, অনেকে বলে এটাকে ফ্রেম বলে। ওই ফ্রেম মানে স্ট্রাকচারটা, দরজার স্ট্রাকচারটা কিরকম হবে, কত রকম এই যে স্ট্রাকচার আছে, এই যে বাইরের যে কাঠের চৌকাঠ যেটা আছে না, এর ভেতরেই তো পাল্লা থাকবে, এরকম গোল গোল করে বা এরকম করে যে পাল্লা এরকম খোলা হয়, এই অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ফ্রেম, স্ট্রাকচার। অথবা জানলা যদি দেখি, জানলা এরকম করে করা হয়, পাল্লা থাকে, এই বাইরের স্ট্রাকচারটা হচ্ছে ফ্রেম, মানে গঠনটা। দরজার গঠন কিরকম হবে, জানলার গঠন কিরকম হবে, শুধু অন্যান্য কিছুর গঠন কিরকম হবে, ওই জিনিসটা হচ্ছে ফ্রেম। ওকে, চলো এটা আশা করি বোঝাতে পারলাম যে ফ্রেম। যদি এইটা না আমার আগে হচ্ছে আমি পড়বো কিভাবে সেইটা আমাকে জানতে হবে। এই জিনিসটা যদি আমার মধ্যে ঢুকে যায়, ব্যাস আমাকে কেউ আর আটকাতে পারবে না। এটা তোমার মধ্যে তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। তুমি শুধু ক্লাসগুলোকে কন্টিনিউ দেখতে থাকো। দেখো এইটা আছে, ওকে, দেয়া আছে কি ফ্রান্স দেয়া আছে, এইভাবে লেখা আছে। ওকে, দেখো এখানেও দেখো কিন্তু শেষে ই আছে, কিন্তু পার্থক্য কি? এই বানান, এই বানান আর এই বানানের মধ্যে পার্থক্য কি সেটা আগে খেয়াল করতে হবে। দেখো এই বানানের সঙ্গে এই বানানের মধ্যে পার্থক্য কি? এটাও তো শেষে ই আছে, এটাও শেষে ই আছে, পার্থক্য কি? এখানে পার্থক্য দেখো, এখানে দুটো পাশাপাশি কনসোনেন্ট আছে, কিন্তু এখানে কিন্তু একটা কনসোনেন্ট আছে, এখানে দুটো কনসোনেন্ট আছে, দুটো কনসোনেন্ট আছে। ইয়ের আগে দুটো কনসোনেন্ট, এখানে ইয়ের আগে একটা কনসোনেন্ট আছে। যদি দুটো কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে এর যে এই আওয়াজ, এই আওয়াজ হবে না এক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু হবে না এই আওয়াজটা।
কেন হবে না এবার বলি। কেন হবে না, কারণ হচ্ছে এই আওয়াজটা আগে বেশি একে প্রাধান্য দেবে, একে প্রাধান্য দেবে। এবার একে প্রাধান্য দিতে গিয়ে ওই ভিসিসি ক্লাসের ফর্মটা হচ্ছে এই উচ্চারণটা হবে, এ এনসির উচ্চারণ আনস হয়ে যাবে, আনস। এই ভিসিসি ক্লাসে দেখবে যখন করা হবে, এটা সিসিভি ক্লাস চলছে তো, এই ভিসিসি ক্লাসে দেখবে যে এ এন সি এর একটা উচ্চারণ যেটা হচ্ছে আনস উচ্চারণ, আনস, আনস উচ্চারণ হয়। এই আনসের উচ্চারণ জায়গায় আটা চলে আসবে আখা, আর দন্ত নয় দন্ত ছয়টা থাকবে। কিন্তু আনস কি করে আসছে, এবার শেষে দেখো, শেষে ই আছে বলে এটা হচ্ছে দন্ত স হচ্ছে। যদি অন্য কিছু থাকতো, ই এর জায়গায় অন্য কিছু থাকতো, কিন্তু সিটা কিন্তু ক হয়ে যেত, সিটা কিন্তু ক হয়ে যেত। এটা কিন্তু মাথায় রাখবে। সি এর পরে ই ওয়াই এবং আই থাকলে সিটা কিন্তু হচ্ছে দন্ত স, মাথায় রাখতে হবে এটা। ওকে, চলো এবার দেখি। মাথায় রাখ এইটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শেষে ই আছে অথচ দেখবে সামনে দুটো কনসোনেন্ট আছে, তখন কিন্তু এটা কিন্তু লং উচ্চারণ হবে না। শেষে ই আছে একটার পরে মানে 3 নম্বর জায়গায় যদি এ থাকে তাহলে কিন্তু লং উচ্চারণ হবে। 3 নম্বর জায়গায় এর জায়গায় আইও হতে পারে, ইও হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে। যদি একটা মাঝে, এই দুটোর মাঝে যদি দুটো ভাওয়েলসের মাঝে যদি একটা কনসোনেন্ট থাকে আর শেষে দেখবে ই আছে, তাহলে কিন্তু এটা কিন্তু লং উচ্চারণ হবে এই জায়গাটার ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো এ এবং ই এর মাঝে দুটো কনসোনেন্ট আছে, কিন্তু এখানে কিন্তু এই উচ্চারণটা কিন্তু প্রাধান্য আসবে না। ওকে, এবার দেখো, এবার আসি বোঝাই এটা কি লেখা আছে। এবার কি করে বুঝবে যে কি লেখা আছে, কি লেখা আছে বানান করে লেখো, ফয়রফলা, এ ফর মানে ফয়রফলা, এ এন সি উচ্চারণটা পেয়ে যাবে আনস, আনস পেয়ে যাবে। শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। টোটালটা দেখো লেখা আছে কি, ফ্রান্স লেখা আছে। ফ্রান্স মানে কি, ফ্রান্স হচ্ছে একটা দেশের নাম, ফ্রান্স হচ্ছে একটা দেশের নাম। এমবাপে নাম শুনেছো, কিলিয়ান এমবাপে, সম্ভবত কিলিয়ান এমবাপে ওই ফ্রান্সের হয়ে খেলে, ফ্রান্সে জন্মগ্রহণ তার, সম্ভবত ফ্রান্সে, কোথায় জন্মগ্রহণ আমার জানা নেই, তবে খেলে ফ্রান্সের হয়ে, ফ্রান্স দেশের হয়ে খেলে কিলিয়ান এমবাপে। এই ফ্রান্স হচ্ছে দেশ, আমাদের যেমন ইন্ডিয়া একটা দেশের নাম, পাকিস্তান একটা দেশের নাম, বাংলাদেশ একটা দেশের নাম, শ্রীলঙ্কা একটা দেশের নাম, ঠিক এরকম ভাবেই ফ্রান্স হচ্ছে একটা দেশের নাম। এবার যারা ওখানে বাস করে তাদেরকে ফ্রেঞ্চ বলা হয়, যার নাম হচ্ছে ফরাসি। আমাদেরকে দেখবে ইতিহাসের পাতায় দেখবে তোমরা ফরাসি বিপ্লব হয়েছিল, ওই ফ্রান্স থেকে যারা এসেছিল তাদেরকে ফরাসি বলা হয়, তাদেরকে ফ্রেঞ্চ বলা হয়। শেষে আসবো এখানে, এটা হচ্ছে ফ্রান্সের দেশের নাম। ওকে, চলো এইবার এইটাই আসি আমি। আশা করি এইটুকুনটা বোঝাতে পেরেছি। শেষে ই থাকলে এর পার্থক্য, কোনটা লং উচ্চারণ হবে কোনটা শর্ট উচ্চারণ হবে, কিরকম ভাবে হচ্ছে, কিরকম ভাবে কিছুটা হলে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝতে পারো, আরো যখন ওয়ার্ডগুলো তো আসবে অটোমেটিকলি, তখন তুমি বুঝে যাবে। ওকে, চলো পরটা আসি, এইটাই আসি আমি স্পষ্ট ভাবে। কি আছে এখানে, ফ্র্যাঙ্কলি লেখা আছে। এবার ফ্র্যাঙ্কলি মানে কি, এবার আমি ফট করে বলে দিলাম, পেন্ডিতের মধ্যে বলে দিলাম যে আমি জানি বলে ফট করে বলে দিলাম, কিন্তু যারা স্টুডেন্ট তারা কিন্তু পড়তে পারবে না এখানে, কিন্তু তাদেরকে বোঝাতে হবে। তারা যে পারবে না এরকমও নয়, বোঝালেই পারবে। দাঁড়াও কি লেখা আছে, দাঁড়াও কালো কালি দিয়ে লিখি। দেখবে ক্লাসগুলো লং হয়ে যাচ্ছে, কিন্তু লং হলে আমার কোনো আসে না, কারণ আমাকে শেখাতে হবে। এখানে একটা ওয়ার্ডকে নিয়ে আমি অনেক 2 মিনিটও বলতে পারি, 3 মিনিটও বলতে পারি, তো আমাকে তো বোঝাতে হবে, স্টুডেন্টের মনে তো আঘাত দিতে হবে যে তুমি পারবে, তুমি চেষ্টা করো, আর তুমি সমস্ত কিছুই হবে তোমার দ্বারা। এটা অঙ্কও ক্ষেত্র হতে পারে, সেটা ইংরেজির ক্ষেত্রে হবে, সেটা বাংলার ক্ষেত্রে তো হবে। ওকে, কি লেখা আছে দেখি, ফ্র্যাঙ্কলি লেখা আছে, ফ্র্যাঙ্কলি। ওকে, দেখো এখানে কি আছে, দেখো শেষে দেখো ওয়াই আছে। ওয়াই দুটো রকম হতে পারে, একটা ভাওয়েলস হতে পারে, এটা কনসোনেন্ট হতে পারে। কিন্তু যখনই দেখছো যে ওয়াই আছে, কোথায় আছে, ওয়াই আছে যখন একটা কনসোনেন্টের পরে, তখন মোটামুটি ভাবে এখানে ধরে নেব যে ওয়াইটা ভাওয়েলস। এটা কারণ
একটা কনসোনেন্ট তখনই উচ্চারণ হবে, একটা ভাওয়েলসের সাহায্যে কিন্তু কনসোনেন্ট উচ্চারণ হয়। কনসোনেন্ট ছাড়া মানে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হবে না। ভাওয়েল ছাড়া কোনো কনসোনেন্টের উচ্চারণ হয়ই না বলতে গেলে। যে তুমি করতে পারবে না, উচ্চারণ করতে পারবে না। তুমি তার উচ্চারণ মানে কি, একটা নির্দিষ্ট উচ্চারণের মধ্যে একটা যে মাধুর্য আছে ওই মাধুর্যটা আসবে না যদি কনসোনেন্ট বা কনসোনেন্টের সঙ্গে যদি ভাওয়েলস না লেগে থাকে। ওকে, দেখো এল ওয়াই, এল ওয়াই লাই উচ্চারণ হয়, অথবা আবার এল ওয়াই লিও উচ্চারণ হয়। এবার এখানে আমাকে ধরে নিতে হবে কোনটা লাই উচ্চারণ আছে না লি উচ্চারণ আছে। এবার আমি পড়লেই বুঝে যাব, পড়লেই এবার এ এন সি হচ্ছে আঙ্ক, দাঁড়াও এটা অ্যাঙ্ক না, আঙ্ক, অ্যাঙ্ক এটা আছে ফ্র্যাঙ্কলি, তো অ্যাঙ্ক আকারে আছে। অ্যাঙ্ক এর কটা আওয়াজ, এ এর অ আওয়াজ হয়, এ এর আ আওয়াজ হয়, এ এর এ আওয়াজ হয়, এ এর আবার এ আওয়াজ হয়, এই আওয়াজ আবার এ হসই ই আওয়াজ হয়। যেহেতু ই আছে ই নেই তাহলে এই আওয়াজটা হবেই না, এই আওয়াজটা হবেই না। ই যেহেতু নেই এই আওয়াজ হবে না, কারণ কাটাকুটি চলে গেল, কেটে গেল। এবার দেখো, এবার ভিসিসি ক্লাসে দেখবে এ এন সি এর উচ্চারণ হয়, এ এন কি এর উচ্চারণ হয় আং উচ্চারণ, আং আমায় কয় আং, আং উচ্চারণ হয়। তাহলে এখানে কি লেখা আছে ফ্রাঙ্কলি, কিন্তু একে উচ্চারণ করে ফ্র্যাঙ্কলি। এবার অ্যাকচুয়ালি কি ফ্রাঙ্কলি না ফ্র্যাঙ্কলি, বইয়ে লেখা থাকে ফ্র্যাঙ্কলি, তো ফ্র্যাঙ্কলি করতে হবে আমাকে। এবার ফ্র্যাঙ্কলি করলে তাহলে এর উচ্চারণ কোনটা হচ্ছে অ্যাঙ্ক, তাহলে এর মতো হচ্ছে এ এন এন হয়, ওখান থেকে অ্যাঙ্ক হয়ে যাচ্ছে, এল ওয়াই লি হয় অথবা লাই হয়। যখন আমি বলছি এটা ফ্র্যাঙ্কলি লেখা আছে তাহলে তুমি তো দেখতে পেলে, বুঝতে পেলে এটা লাই নয়, এটা লি। তা লাই কখন হবে, লাই হবে দেখতে পাবো, কোনো ঝামেলা নেই। লাই আসুক বলে দেবো ওখানে লাই কখন হবে। এবার লাই কখন হবে, যখন দেখবে এই সি সি ভি সি সি অবস্থায় আছে, অথবা শেষের দিকে যখন দেখবে এইরকম অবস্থায় তারপরে বাবলস আছে, এই জায়গার ক্ষেত্রে কিন্তু লাই উচ্চারণ হয় সম্ভবত। আবার লাই উচ্চারণ তখন হবে যদি এটা সামনে থাকে, সামনে কনসোনেন্ট তারপরে ভাওয়েল থাকে তারপরে শুরু আছে, এই ক্ষেত্রে কিন্তু এল ওয়াই বা যেমন সি ওয়াই সাই হয়, বি ওয়াই বাই হয়, এম ওয়াই মাই হয়, কিন্তু এই ক্ষেত্রে ওই কনসোনেন্ট ভাওয়েলটের ক্ষেত্রে যদি প্রথমের দিকে থাকে তখন কিন্তু ওয়াইটা আই হয়ে যায়, শেষের ক্ষেত্রে আই হয় না, শেষের দিকে কিন্তু ই আওয়াজই দেবে ওয়াইটা। ওকে, এইটুকুনটা একটু জেনে রাখো, এইটুকু জেনে রাখো, যত আসবে ওয়ার্ড আসবে তুমি অটোমেটিকলি বুঝে যাবে। এবার দেখি আবার এবার সামনের দিকে কি আছে, এফ আর আছে, এফ আর তো জানো ফয় রফলা হবে, তাহলে কি হবে ফয় রফলা, এবার আঁকা হবে না এ হবে একটু দেখে নি। এল ওয়াই তো লি পেয়ে গেলাম, এল ওয়াই তো লি পেয়ে গেলাম। এবার দেখো এফ আর এ এন কে এল ওয়াই, এটা তো ডি, এটা ডি পেয়ে গেলাম। এবার কি হবে এটা ফয় রফলা, এইটুকুনটা আছে ফয় রফলা লিখেছি, এ এন এন হয়, এন হয়, এ এন এর উচ্চারণ এন হয়, আর এ এন কে অ্যাঙ্ক হতে পারে অথবা আঙ্কও হতে পারে। যখন দেখবে যুক্তাক্ষরের মতো আছে তাহলে অ্যাঙ্কের মতো উচ্চারণ করো, যেহেতু ফ্র্যাঙ্কলি এটা লেখা আছে তাহলে ফ্র্যাঙ্ক, দাঁড়াও এটা তো এ এন এন আর মাথা হচ্ছে ক, ফ্র্যাঙ্ক কটা গেল করে, দাঁড়াও দাঁড়াও, তারপর এটা এইটা কোন হচ্ছে ফয় রফলা, এইটা উমাটা হচ্ছে এন আর কেটা হচ্ছে ক, ময়ে কয়, ময়ে কয় ফ্র্যাঙ্ক, আর এটা হচ্ছে এল ওয়াইটা হচ্ছে লি, টোটালটা হচ্ছে ফ্র্যাঙ্কলি। ফয় রফলা জফলা আঁকা, ফয় রফলা জফলা আঁকা, দেখো ফয় রফলা জফলা আঁকা ফ্র্যা, ফয় রফলা আঁকা, ফয় রফলা জফলা আঁকা উমা ফ্র্যাং, ফ্র্যাং মানে ওই রকম উচ্চারণ হতে পারে, জফলা আঁকা 1900 ফ্র্যাং। এবার যেহেতু কো আসছে তারপরে 1900টা হয় উমায় কয়, এটা 1900 কয় তো আমরা লিখতে পারি না, সেটা কারণ উমায় কয় আমাদেরকে লিখতে হবে। 1900 এর উচ্চারণ আং, আং এর মতো,
উমায় কয় তো ওয়াই তো হবেই। ওকে, যেহেতু এটা উনস এর মতো এ এর সঙ্গে কোনো যুক্তাক্ষর অ্যাড হয় না, সে উমার সঙ্গে যুক্তাক্ষর অ্যাড হয়, তাহলে এটা উমা লিখতে হবে আমাকে। ওকে, উমায় কয়ে ফ্র্যাঙ্ক হয়ে গেল, আর এল ওয়াইটা পড়ে রয়েছে, এল ওয়াইটা ডি হয়, টোটালটা হচ্ছে ফ্র্যাঙ্কলি। উচ্চারণ কি আছে, এফ আর এ এন কে এল ওয়াই। এখান থেকে কি শিখলে, এখান থেকে শিখলে শেষে যদি এরকম ওয়াই দিয়ে আছে, যার সঙ্গে আছে ওটা ই এর মতো উচ্চারণ হবে, এটুকু শিখলে। এটা কি শিখলে, এফ ওয়াইটা এফ আর এ, মানে এফ আর যদি আছে তারপরে বাবেলস আছে, তারপরে একটা যুক্তাক্ষরের মতো আছে, পয়রা ফলা, এটা শিখলে। এবার এ এন সি এ এন কে, এইটা তুমি এই ক্লাসে পেয়ে যাবে। এই ক্লাসটা এখন দেয়া হয়নি, পরবর্তী দিলে তুমি সব আগে কিছুটা কিছু এই পার্টটা আগে ঘোষাই, এই পার্টটা শেষ করি, এই সিসিবি ক্লাসের পুরো টোটাল পার্টটা শেষ করি, তারপরে ওই পার্টটা শেষ করব। করতে করতে দেখবে তারপরে বিবি ক্লাসটা শেষ করব, করতে করতে দেখবে কিভাবে পড়তে হয়, স্ট্রাকচারটা তোমার মাথার মধ্যে অটোমেটিকলি ঢুকে গেছে, তারপরে দেখবে তোমার কোনো অসুবিধা হবেই না একদম। ওকে, এবার ফ্র্যাঙ্কলি মানে কি, এই তো ফ্র্যাঙ্কলি মানে কি, স্পষ্টভাবে, মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, দেখো বলে না ফ্লুয়েন্টলি, মানে নর্মাল ভাবে বলছে, স্পষ্টভাবে বলে দিচ্ছে, এইটা ফ্লুয়েন্টলি ফ্র্যাঙ্কলি এই একই সমার্থক শব্দের মতো একটাই থাকবে। আর ফ্র্যাঙ্কলি হচ্ছে স্পষ্টভাবে আমি একজন মানুষকে বলছি যে কোনো ইতস্তত বোধ না করে পুরো সরাসরি ডাইরেক্টলি বলে দিচ্ছি একটা, ওই ডাইরেক্টলি যখন বলছি ফ্র্যাঙ্কলি, কোনো একটা উচিত কথা না অনুচিত কথা সেটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, ওটা ফ্র্যাঙ্কলি ভাবে বলে দিচ্ছি আমি। ওকে, এবার দেখো এইটা আছে ফেটার্নিটি, দেখো এখানে লেখা আছে ফেটার্নিটি, ফ্রেটার্নিটি। এবার দেখো এখানে ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি, ফ্রেটার অ্যাকচুয়ালি ফেটার্নিটি না, এটা ফ্রেটার্নিটি, ফ্রেটার। এই কথা যদি আসে এফ আর এ টি ই আর, আরটাকে মুছে দিলাম, এটা হচ্ছে ই আছে এখানে, ফেই 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 রেই, দাঁড়াও দাঁড়াও, এটা কি আছে, টি আছে তো, রেইট, উত্তর হচ্ছে রয়কা হস্যইট, রেইট, এইটা রেইট থেকে ফ্রেইট, ফ্রেইট ই আর আছে, এটা ই এর পর আর আছে, ফেটার, ফেইটার, ফেইটার। এবার এন আই টি ওয়াই, এটা হচ্ছে ফ্রেটারনিটি, ফ্রেটারনিটি না, অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হচ্ছে ফ্রেটারনিটি হবে, ফ্রেটারনিটি উচ্চারণ হবে, আমরা এটাকে ফেটারনিটি উচ্চারণ করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রেটার। দেখো আমি টি ওয়াইটা বাদ দিচ্ছি, এন ওয়াইটা বাদ দিচ্ছি, আবার ই আর এর জায়গায় ই আর পর্যন্ত যদি আমি বাদও দিই, এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে ফ্রেইটা, ফ্রেইট, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ফ্রেইট, ওখান থেকে ই আর অ্যাড হয়েছে, এবার নিটি ফিটি এসব উচ্চারণ হয়ে অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেইটার নিটি, উচ্চারণ হচ্ছে ফ্রেইটার নিটি, এই উচ্চারণটা হবে ফ্রেই টয়াকারোটার নিটি, এনআই ফ্রেইটার নিটি, এনআই টি আই টি হসই, দন্তন হসই টা হসই নিটি উচ্চারণ হবে। এবার দেখো শেষে টি ওয়াই আছে, তাহলে কি হবে, যেমন এল ওয়াই ডি হয়েছিল, এখানে দেখো টি ওয়াই টি। ওকে, এটুকু বুঝতে পারলে যে শেষে যখন ওয়াই থাকবে ওটা যার সঙ্গে আছে সেটা দীর্ঘইকার অথবা হ্রস্বইকারের মতো হয়ে যাবে, এটা এটুকুটা মাথায় রাখো। এখানে দেখো টি ওয়াই আছে, তাহলে টি হতে পারে, টি হবে। এবার এন ওয়াইটা নিটি হয়, মানে ইট থেকে ইটি নিটি, টোটালটা আইটি ইট হয়। দেখো এবার টি এর সঙ্গে ওয়াই হয়ে গেছে, তাহলে আইটা কার সঙ্গে হবে, টি এর সঙ্গে যখন টি অলরেডি একটা ভাওয়েলসকে নিয়ে নিয়েছে, তাহলে টি এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আয়ের সঙ্গে সম্পর্ক নেই, আয়ের সঙ্গে কার সম্পর্ক হবে, সামনেরটার সঙ্গে সম্পর্ক হবে। একটা ভাওয়েলস পরেরটার সঙ্গে সম্পর্ক হতে পারে, সামনের সঙ্গে সম্পর্ক হতে পারে, কিন্তু শেষের সঙ্গে যখন অলরেডি একটা সম্পর্ক হয়ে গেছে, তাহলে ও কিন্তু অপরটাকে মানে অপর সঙ্গে সম্পর্ক রাখবে না। তো সেই সূত্রে টি ওয়াই যখন অলরেডি এর সঙ্গে সম্পর্ক আছে বা টি এর সঙ্গে ভাওয়েলসের সম্পর্ক আছে, আর সঙ্গে তখন সম্পর্ক হবে না, আর সঙ্গে কার সম্পর্ক হবে, সামনে যে আছে তার সঙ্গে, নি এন ওয়াই নি, টি ওয়াই টি, টোটালটা হচ্ছে নিটি হয়ে গেল। এবার আইটি ইট, টোটালটা নিট, যেহেতু টি এর সঙ্গে ওয়াই আছে তাহলে টি, এটা হচ্ছে নি, নি টি, আর এটা হচ্ছে ফ্রেইটার। আবার ইয়ার দেখো টি ই আর টার হয় টোটালটা, আর এফ আর এ ফ্রে, যেহেতু ই আছে এখানে ফ্রেই, ওখান থেকে একটা অ্যাড হচ্ছে ফ্রেইটার হয়ে যাচ্ছে, ফ্রেইটার, টোটালটা ফ্রেইটার, আর এটা হচ্ছে এন আই টি ওয়াইটা নিটি, টোটাল হচ্ছে ফ্রেইটার নিটি,
ফ্রেটার্নিটি মানে দেখো সহমর্মিতা বা ভ্রাতৃত্ববোধ, মানে একটা ভ্রাতৃত্ববোধ মানে কি, আমার সঙ্গে ভাইয়ের আছে, ভাই সম্পর্ক আছে, এই সম্পর্কটা যদি আমি ভালোভাবে কন্টিনিউ করি, বজায় রাখি, সেই জিনিসটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ বোঝাচ্ছে। ভাইয়ের প্রতি আমার কোনো একটা মানে দায়বদ্ধতা আছে, ওই জিনিসটা হচ্ছে ফ্রেন্ড, ভাইয়ের প্রতি আমার একটা দায়িত্ব বোধ আছে বা দায়িত্ব আছে, সেই জিনিসটাকে বোঝাচ্ছে ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ব বা সমধর্মিতা। আমাকে তাকে হেল্প করতে হবে, তার বিপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, তার বিপদে সে আমাকে সেখানে যেতে হবে, তাকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, এটা হচ্ছে ভ্রাতৃত্ব বোধ যেটা আছে, এই জিনিসটা হচ্ছে ফ্রেটার্নিটি। ওকে, চলো এইবার এইটুকু তো হয়ে গেল। এফ এয়ারটা কিছু যে ওয়ার্ডগুলো পেয়েছি সেটাগুলো আমি ব্যাখ্যা করে দিলাম। ব্যাখ্যা করে দেওয়ার মাঝে কি হলো, ওয়ার্ডগুলো আমি জানলাম, ওয়ার্ডগুলোর মানে জানলাম, শুধুমাত্র আমার মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে পড়তে হবে এগুলোকে, এটা আগে তুমি শেখো। সারা জীবন পড়াশোনা আছে, থাকবে, কিন্তু তুমি যদি যতক্ষণ পর্যন্ত কিভাবে পড়তে হয় এই জিনিসটা না শিখছো না, তাহলে তুমি নিজে থেকে মানে কমফোর্টেবল ফিল করতে পারবে না যে আমার দ্বারা হবে, আমি ফেলিওর নই, আমার দ্বারা সব কিছু হবে, এই জিনিসটা ভেতর থেকে আসবে না। আর সেটাকে জাগাতে গেলে আমাকে ওই ভেঙে ভেঙেই বোঝাতে হবে। ওকে, চলো এবার এই জিনিসগুলো আমি আসি। দেখো এইবার আমরা কি করব, ওই এফ আর এ হচ্ছিল না, এবার এফ আর ই হবে, ব্যাস। এফ আর এখন ই চলবে, ওই এ চলছিল এই জায়গায়, এখন ই চলবে শুধুমাত্র। ওকে, এফ আর ই। ওকে, এবার ওয়ার্ডগুলো লিখি। কি লেখা আছে প্রথমে, এইটা লেখা আছে এফ আর আর ই ডবল এ, না এস এইচ আছে। আর এস এইচ মানে কি, এস এইচ মানে হয় এটা তালবস্য হতে পারে অথবা মূর্ধন্য হবে, এটুকু ধারণা আমাদের জানা আছে। এস এইচ যদি থাকে তাহলে হয় সেটা তালবস্য হতে পারে, এবার মূর্ধন্য হতে পারে। ওকে, কিন্তু ই এস যখন থাকবে ওটা আমাদেরকে ওই এর বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য দেয়, এবার লেখা হয়, তবে তুমি এইটা ভাবেই নেবে তুমি। ওকে, এটা ভাবেই নেবে, তাহলে ই এস এইচ হচ্ছে এস হবে, এর তালবস্য এস হবে, ই এস এইচ হচ্ছে এস হবে। আর এস মাত্রাব কি, ই এস উচ্চারণ মানে ওই ওই ভি সি সি ক্লাসে এই উচ্চারণটা তুমি পেয়ে যাবে। এই ক্লাস যেহেতু অলরেডি তুমি শিখে যাচ্ছ, তখন আর কোনো অসুবিধা হবে না তোমার, ওই স্ট্রাকচারটা ফরম্যাটটা যখন দেওয়া হবে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ তুমি অলরেডি সেগুলো সম্পর্কে তুমি কিছুটা হলেও তোমার পূর্ব জ্ঞান বা পূর্ব ধারণা তোমার জানা হয়ে যাচ্ছে। ওকে, চলো কমিট হলো 42 নাকি, হ্যাঁ 42 মিনিট 43 মিনিট হতে চলছে। দেখো ক্লাস লং হবে, আমি জানি ক্লাসগুলো লং হবে, কোনো তাতে অসুবিধা নেই, কারণ আমি শেখাতে এসেছি, পড়াতে এসেছি, সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি স্টুডেন্টের কাছে আসছি। এবার যে অভিভাবক সেটা দেখতে চাই দেখো, কারণ আমি জানি আমাকে একটা সময় ওপেন ফিল্ডে অন ফিল্ডে এসে পড়াতে হবে, তো অন ফিল্ডে পড়াতে গেলে আমার এগুলো ধারণা আমার চাই নিজের কাছে, অন্তত নিজের অভিজ্ঞতার জন্য আমাকে পড়াতে হবে। অন ফিল্ডে অনেক ছাত্রছাত্রী থাকবে, তো সেই সূত্রে আমার অনলাইন চলুক, কত ঘন্টা চলুক আমার দেখার দরকার নেই, সেটা 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, বা 30 মিনিট হোক, এগুলো নিয়ে আমার মাথায় ঘামানো এখন ব্যাপার না। সেটা যার ইচ্ছা হবে দেখবে, সেটা যার ইচ্ছা হবে দেখবে না, সেটা তার মর্জিগত ব্যাপার, আমি কাউকে জোর করতে পারি না এখানে। কিন্তু আমার ধারণা আছে আমি অন ফিল্ডে এসে পড়াবো। দেখো এটা লেখা আছে এফ আর ই এস এইচ, টোটাল দেখো ইএস এস হয়, তাহলে ইএস যদি এস হয় আর এখানে কার সঙ্গে অ্যাড হবে, তাহলে এটা এখানে একা একা কার সঙ্গে হবে, রয় একা, তারপর রেস, এবার শুধু কি রয় একা আছে না ফয় রফলা একা আছে, তাহলে টোটালটা আছে ফয় রফলা একা তালবস্য ফ্রেশ। ফ্রেশ মানে কি, ইএস মানে এস এইচ হচ্ছে তালবস্য, ইএস হচ্ছে এস, এবার এটাকে ঢেকে দিই, আর ই ডাবল এস রেস, আবার এটা এলে ফয় রফলা একা তালবস্য ফ্রেশ। ফ্রেশ মানে কি, তাজা বা টাটকা। কোন ক্ষেত্রে তাজা বা টাটকা ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে টাটকা যদি বলি, সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শাকসবজি।
টাটকা। প্রথমে টাটকা শব্দটা, তাজা শব্দটা পর ফল, ফলমূলটা আসবে না, শুধুমাত্র টাটকা সবজি আগে আসবে, তারপরে ভাতটা, টাটকা ভাত, টাটকা জল, তারপর অনেক কিছু বলে, টাটকা ফল যা আছে সব আসবে, টাটকা খাবার আসবে। কিন্তু মাথার মধ্যে যখন বলবে টাটকা বা ফ্রেশ, সরাসরি আগে আসে শাকসবজি। শাকসবজিগুলো হচ্ছে টাটকা, ফ্রেশ তো, তাজা তো, এটা ফ্রেশ মানে এটা হচ্ছে টাটকা। এবার পড়তে হয় কীভাবে, ESH আছে, SH মানে হচ্ছে তালবস্য, ESS টোটালটা আর, আর FRESS ফয় রফলা একা তালবস্য ফ্রেশ। গেল এটা। এবার এটা আসি, এখানের ক্ষেত্রে দেখো ডবল ই একটা আছে, ডবল ই। মজার বিষয় এখানে হচ্ছে ডবল ই চলে এসছে, FR তো আছেই, তারপরে আর এর পর ই তো লিখছি, এবার ই এর পর দেখো এখানে ডাবল ই চলে এসছে। আর ডবল ই মানে হচ্ছে দীর্ঘইকার, ডবল ই লেখা আছে মানে সেটা হচ্ছে দীর্ঘইকার হবে। এবার কার দীর্ঘইকার, এই ডবল ই দুটোকে নিয়ে একটা দীর্ঘইকার বোঝাবে, মানে লেখা থাকবে ডাবল ই, মানে ডবল ই লেখা থাকবে কিন্তু হবে ইকুয়াল হবে দীর্ঘইকার হবে। এবার কার দীর্ঘইকার হবে, সামনে যে আছে আর ডাবল ই যদি থাকে, এরকম যদি থাকে তাহলে রয় দীর্ঘইকার হবে, হবে। এবার ফয় র, এবার এফ আর ডবল ই আছে, তার মানে কি, এফ আর ডবল ই মানে আছে মানে ফয় সঙ্গে রফলা দীর্ঘইকার, এরকম হবে ফ্রি। এবার ফয় রফলা দীর্ঘই কি জানি আমরা পড়তে জানি ফ্রি, যদি না জানো শিখে গেলে ফ্রি। আর ফ্রি মানে কি, বিনামূল্যে। দেখবে অনেকে দেখবে বিনামূল্যে চক্ষুর পরীক্ষা হচ্ছে, চক্ষু শিবিরের পরীক্ষা হচ্ছে বিনামূল্যে, বিনামূল্যে রক্তদানের রক্ত পরীক্ষা, বিনামূল্যে রক্ত পরীক্ষা হচ্ছে, বিনামূল্যে কোনো একটা জায়গায় ডাক্তার বসছে, সেখানে চেক আপ করানো হচ্ছে, অনেক কিছু বিনামূল্যে হয়। বিনামূল্যে কি, ফ্রি, ফ্রি। অনেকে জায়গাতে বিনামূল্যে পড়ানো হয়, আবার অনেক কিছু জায়গায় দেখবে বিনামূল্যে পেট পূরণে খাবার, এরকম অনেকে দান করে। মানে বিনামূল্যে মানে কি, কেউ তো দান করছে, সে লেখাপড়াও হতে পারে, খাদ্য বস্ত্র হতে পারে, কোনো সেবা পরিষেবাও হতে পারে, দান করছে অ্যাকচুয়ালি। বিনামূল্যে মানে কি, দান করছে অ্যাকচুয়ালি, বুঝে। এবার ফ্রিটাকে বলা হয় বিনামূল্যে, ফ্রি। এবার উচ্চারণ পারবে এফ আর ডাবল ই ফ্রি। এবার তারপরেও দেখো শেষে লেখা আছে এফ ডাবল ই, এফ আর ডাবল ই ডি ও এম লেখা আছে, দেখো এখানের মধ্যে ডবল ডবল ই আছে, আবার শেষে আছে ডি ও এম আছে। এখান থেকে ওই ডি ও এম এর আগে পর্যন্ত তো শিখে গেলে যে এফ আর ডাবল ই আছে মানে ফয় রফলা দীর্ঘইকার হবে, তারপরে যাই থাকুক না কেন এটা আমি নিজে থেকে উচ্চারণ পারবো, কারণ আমি অলরেডি শিখে গেলাম যে এফ আর ডাবল ই হচ্ছে ফয় রফলা দীর্ঘী। এবার পরে যদি যা কিছু থাকুক না কেন, এটা অ্যাড হোক না কেন, আমি আবার তারপরে কিভাবে পড়তে সেটা শিখে যাই। এফ আর ডাবল ই ডি ও এম, এইটুকুন আমি জানি ফয় রফলা দীর্ঘী হবে, এইটুকুন তো আমি শিখে গেছি যে ফয় রফলা দীর্ঘী হবে। এবার যাই থাকুক না কেন, এবার ও এম এর উচ্চারণ অম হয়, তাই ডি ও এম এর উচ্চারণ টোটালটা হবে ডম হয়ে যাবে। দেখো ও এম এর উচ্চারণ অম হয়, ডি ও এম এর উচ্চারণ ডম হবে। একেও প্রাধান্য দিচ্ছে, একেও প্রাধান্য দিচ্ছে, কেন প্রাধান্য দিচ্ছে, কারণ এইটুকুন তো আমি জানি নির্দিষ্ট এর একটা উচ্চারণ, তাহলে পড়ে রইলো কে, এই তিনটে পড়ে রইলো, এই তিনটের মধ্যে যদি একে প্রাধান্য দেয়, এটা পড়ে রয়েছে, এর কাকে নিয়ে উচ্চারিত হবে, এ উচ্চারিত হবে, হয় এটাকেও একটু সামান্য সাহায্য করবে আর একেও সাহায্য করবে। যেমন ও এম অম হয়, ও এম যদি অম উচ্চারণ হয়, অম, অমটা সামনে যে আছে সে তো সে কি আছে, সামনে যে আছে তা তো তাকেও সাহায্য করবে, একেও সাহায্য করবে, কিন্তু আলটিমেটলি কি হয়, অম আর অয়ের তো কোনো কারই হয় না, এটা তো অর তো কোনো কারই হয় না, কার না হলে তাহলে কি হবে, ড আর মোটা পাশাপাশি থেকে যাবে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো চিহ্ন থাকবে না, কিন্তু আমাকে বোঝাবে এখানে হয়তো এটা ও আছে। এবার ও এম উচ্চারণ হয় অম, তাহলে ডি ও এম ডম হবে, ডি ও এম ডম হয়ে যাবে, ফ্রিডম। এবার ফ্রিডম মানে কি, দেখো ফ্রিডম মানে বোঝা গেল এইটা স্বাধীনতা, ফ্রিডম ফাইটার আছে,
স্বাধীনতা সংগ্রামী, ফাইটার মানে সংগ্রামী, ফ্রিডম মানে স্বাধীনতা, টোটালটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার পাবে শব্দ। এবার ফ্রিডমটা পেয়ে গেলে FREE ফ্রি, DOM ডম, টোটালটা হচ্ছে ফ্রিডম। ফ্রিডম মানে কি? স্বাধীনতা। আমরা স্বাধীনতা এই যে পালন করলাম, 15ই আগস্ট গেল, 15ই আগস্ট কিছুদিন আগে তো গেল, আজ হচ্ছে 6 সেপ্টেম্বর, আগের দিন গেছে 5ই সেপ্টেম্বর, পালন করেছি, স্কুলে আবার পালন করা হলো, আগে আবার পালন করা হলো 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস পালন হয়েছে। দেখো এই স্বাধীনতা, দেখো বুঝতে পেরেছো কিভাবে পড়তে হলো আমাকে? শুধু শেখো, শিখে যাও, কোনো কিছু তুমি শুধু দেখে যাও, দেখে গিয়ে প্রথমে দেখো, তারপরে আবার দেখো, এরকম করতে করতে তারপর খাতায় নোটে টুকে নাও, দেখবে অটোমেটিকলি তুমি নিজে থেকেই পড়ছো, নিজে থেকেই পড়ছো, হেল্প লাগবে না, কারণ তোমাকে শিখতে হবে, শেখাটা জরুরি, নিজের জন্য হলেও সিট দ্বারা সোজা রাখার জন্য শিখতে হবে। সিট দ্বারা যদি যদি সোজা থাকে দেখবে তোমাকে কেউ হারাতে পারবে না। সিট দ্বারা সোজা রাখো, শেখো, ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো কিছু জায়গায় কাজ পেতে পারবে, কিন্তু আমরা শিখতে হবে। অন্যান্য স্টেট যদি লেখাপড়ার দিকে এগিয়ে যায়, আমাদের স্টেটটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, দেখো ফ্রিডম স্বাধীনতা হলো। এইবার এইটাই আছে, অলরেডি এই সম্পর্কে কিছুটা পূর্ব ধারণা হয়তো দিয়েছিলাম, মানে উচ্চারণ সম্পর্কে। এবার ওটা পুরোটা টোটালটাকে ব্যাখ্যাটা ভালো করে একটু বুঝে নিই। ওকে, দেখো এরকম লেখা আছে FRENC আর H আছে, যদি এটাকে এইভাবে লিখি FRENCH এইভাবে দেখে, দেখো এফ আর তো ফয়লা এইটুকু আমার ধারণা আছে, CH ইকুয়াল হয় চ, আবার কোনো কোনো জায়গায় দেখবে CH ইকুয়াল হয় ক, এবার সেটাও আমরা জানবো, কিন্তু CH মূল যদি বলি, মূল যদি CH এর উচ্চারণ সেটা হচ্ছে চ। ওকে, এইটুকুন মাথার মধ্যে রাখো, গেঁথে রাখো, ঢুকিয়ে রাখো, একদম বার করবে না। CH ইকুয়াল হচ্ছে চ, মেন হচ্ছে চ, তারপরে CH এর ইকুয়াল ক হয় সেটা জেনে যাবে। CH হচ্ছে চ, কোথায় CH ক সেটা আমরা জেনে যাবে, কোনো চাপ নেই। CH হচ্ছে মেন হচ্ছে চ। এবার এখানে EN এর উচ্চারণ এন হয়, EN এন, এ দন্ত ন এন, এরকম হয় এন। ওকে, এবার দেখো এটা এন মানে দন্ত ন, আর এটা হচ্ছে চ, তার মানে কি আছে, এটা দন্ত নয়ে চয়, দন্ত নয়ে চয় আছে, এরকম হবে। ওকে, দন্ত নয় চয়। আবার আরেকটা জিনিস হয়, এন ইকুয়াল হয়, এন ইকুয়াল দন্ত ন হয়, এন ইকুয়াল মূর্ধন্য হয়, এন ইকুয়াল দন্ত ন, এন ইকুয়াল মূর্ধন্য, এন ইকুয়াল হয় উমা হয়, এন ইকুয়াল হয় ইয় হয়, আবার এন ইকুয়াল হয় অনুস্বর। অনুস্বরটা হবে না, এন যে থাকলে অনুস্বর হয়ে যায়। ওকে, এন ইকুয়াল এই টোটাল মোট হয়ে যায়, এন ইকুয়াল দন্ত ন, এন ইকুয়াল মূর্ধন্য, এন ইকুয়াল উমা, আর এন ইকুয়াল ইয়। এই জায়গায় এন ইকুয়াল ইয় আকারে আছে, ইয় আকারে আছে। ওকে, এই জায়গায় ইয় ইকুয়াল হচ্ছে, এন ইকুয়াল হচ্ছে ইয় আকারে আছে এখানে, তাহলে ইয়ে চয়, ইয়ে চয়। ওকে, ইয়ে চয়, এটা হচ্ছে রয় একা, এটা টোটালটা হচ্ছে ফয়রাফলা একা, ফয়রাফলা একা ইয়ে চয়। ফ্রে ইয়ে চয় যদিও থাকে ইয়, ইয়টা দন্ত নয়ের মতো আকার, রেন ও রেন, টোটালটা ফয়রাফলা একা দন্ত ন, ফ্রেন, ফ্রেনের পর চ আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ হয়ে যাবে, ফ্রেঞ্চ। ইয় থাকলে এটা কিন্তু দন্ত ন। ওকে, ইয় থাকলে দন্ত নয়ের মতো আসবে, নয়ের মতো। ইয় থাকলে এটা ইয়র আওয়াজ দন্ত নয়ের মতো হয়, রে দন্ত ন, রেন, অর্থাৎ রয় একা দন্ত ন রেন, আর র দন্ত ন রন, র একা দন্ত ন রেন, আর ফয়রাফলা একা, দেখো রয় একা দন্ত ন রেন, র দন্ত ন রনটাতে আর দন্ত ন রন, রয় একা যদি অ্যাড করি, র একা দন্ত ন রেন, আর যদি ফয়রাফলা একা যদি করে দিই, ওটা ফ্রেন হয়ে যাবে। এবার যদি ফয়রাফলা একা যদি অ্যাড করে দিই, ফয়রাফলা একা দন্ত ন, ফ্রেন হয়ে যাবে, ওইটা FRENCH, সিএইচটা নিয়ে নি, এইটুকুনটা হচ্ছে ফ্রেন হয়ে গেল, ফয়রাফলা একা,
ফ্রে, এনটা হচ্ছে দন্ত ন, এবার সিএইচ আছে এই জায়গাটা ইউএইচ এর মতো আছে, তোলো, তার মানে হচ্ছে ইউএইচ আকার আছে, ইউএ আর সি দিলে চ হয়ে যাবে, টোটাল হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে। এটা ইয়র ইকুয়াল হয় দন্ত নয়ের মতো, আর দন্ত ন ইকুয়াল হচ্ছে নয়ের মতো আওয়াজ, আর ইউএর আওয়াজ হচ্ছে দন্ত ন। ওকে, টোটালটা হচ্ছে ফ্রেঞ্চ লেখা আছে। আর ফ্রেঞ্চ মানে কি? ফরাসি। ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি। এখান থেকে কি জানলে? এখান থেকে জানলে যে এন ইকুয়ালটা, এটা জেনে গেলে এন এর উচ্চারণ হয়, এন ইকুয়াল হচ্ছে এন এর মতো উচ্চারণ হয়, এ দন্ত এন, এটা জানো তুমি ওই সিভি ক্লাসে পেয়ে যাবে, মানে ভিসি ক্লাসে পেয়ে যাবে। এন এর উচ্চারণ ওই ভিসি ক্লাসে পেয়ে যাবে যে এন এর উচ্চারণ হয় এন এর মতো। ওকে, এন এর মতো, এটা পেয়ে যাবে তুমি, অলরেডি দেয়া আছে, যেগুলো পড়ে নেবে পেয়ে যাবে। এন টোটালটা এন হয়ে যাচ্ছে, আর সিএইচ আছে সেটা হচ্ছে চ, এই জায়গায় ইয় চ এর মতো আছে। ওকে, আর এখান থেকে শিখলে ইয় ইকুয়াল হয় দন্তন্য হয়, দন্তন্য ইকুয়াল এন, না ইয় ইকুয়াল এন হয়, দন্তন্য ইকুয়াল এন হয়, মূর্ধন্য ইকুয়াল এন হয়, আর ওয়া ইকুয়াল এন হয়। এটা তুমি জেনে গেলে, মানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিছু না কিছু তোমাকে আর কিছু না কিছু আমি শেখাচ্ছি, সেটা মাথায় রেখো, চর্চা করো, অটোমেটিকলি তুমি পারবে। ফ্রেঞ্চ মানে হচ্ছে ফরাসি। ফরাসি কারা? যারা ফরাসি কারা? যারা ফ্রান্সে বাস করে। আমরা কি না? আমরা ইন্ডিয়ায় বাস করি, ইন্ডিয়ান বলা হয় আমাদেরকে। ফ্রান্সে যারা বাস করে তাদেরকে ফ্রেঞ্চ বলা হয়। আমেরিকায় যারা বাস করে আমেরিকান, পাকিস্তানে যারা পাকিস্তানি, বাংলাদেশে যারা বাস করে বাংলাদেশি, শ্রীলঙ্কায় যারা বাস করে শ্রীলঙ্কান, নেপালে যারা বাস করে নেপালি। ঠিক ওই রকম ভাবে ওই যে ফ্রান্সে যারা বাস করে তাদেরকে ফ্রেঞ্চ বলা হয়। ওকে, এবার এইটাই আছে ফ্রিকুয়েন্টলি লেখা আছে, ফ্রিকুয়েন্টলি লেখা আছে। এবার ফ্রিকুয়েন্টলি আমি তো ফট করে বলে দিলাম যে ফ্রিকুয়েন্টলি লেখা আছে। ফ্রিকুয়েন্টলি অলরেডি আমি বলে দিলাম যে ফট করে বলে দিলাম ফ্রিকুয়েন্টলি, এন্ড ফ্রিকুয়েন্টলি লেখা আছে। আমি বলে দিলাম, ফট জলদি বলে দিলাম, আমি জানি বলে। দেখো ইএনটি, এটা ওই ভিসিসি ক্লাসে পেয়ে যাবে। ইএনটি এর উচ্চারণ এন্ড হয়, এইটুকুন পেয়ে যাবে। এলওয়াই লি হয়, অলরেডি পেয়ে গেছো, এন্ডলি। আর কিউ ইউটা হচ্ছে কু, দাঁড়াও, এইটুকুন জানো, এফ আর ডাবল ই ফ্রি হয়, ফয়রা ফলা দীর্ঘই ফ্রি। এলওয়াই কি জানো? এলওয়াই লি হয়, এইটুকুন জানো। ইএনটি এই ক্লাসে পেয়ে যাবে, ভিসিসি ক্লাসে পেয়ে যাবে। ইএনটির উচ্চারণ এন্ড হয়। আর এইখানটায় দেখো, এখানে দেখো, এটাও ভাবেলস, এটাও ভাবেলস। এটা হচ্ছে কিউ মানে হচ্ছে ক, আর কিউ ইকুয়াল হয় ক, সি ইকুয়াল হয় ক, কে ইকুয়াল হয় ক। এইটুকুন জেনে রাখো, কিউ ইকুয়াল ক, সি ইকুয়াল ক, কে ইকুয়াল ক। ওকে, এখানে কিউ আছে, কিউ ইউ হচ্ছে কু, কিউ ইউ এর উচ্চারণ হয় কু, আমি করে দিলাম। কিউ এর পর ইউ থাকলে সেটা কু উচ্চারণ হয়। এমনিতে তো ইউটা তো উ এর মতো উচ্চারণ হয়, তাহলে কু। ইএনটি এন্ড মানে কি? এ দন্ত নয় টয়, এটা আমি লিখতে পারবো না, এটা আমি লেখা হয় না, এটা লেখা থাকে এন্ড এর উচ্চারণ অন্তস্তয় একা লেখা থাকে, এইভাবে লেখা থাকে দন্ত নয় টয়, এটা এইভাবে থাকবে, দেখবে ইএনটি এন্ড, যখন দেখবে মিডিলে এই ইএনটি আছে তখন অন্তস্তয় একা এইভাবে লেখা থাকবে, তুমি পেয়ে যাবে, অলরেডি তুমি দেখে নেবে। টোটালটা লেখা আছে ফ্রিকুয়েন্টলি। এই শেষে এল ওয়াইটা হর্ষই কারো হতে পারে, দীর্ঘই কারো হতে পারে, এটা একটু হেরফের হয়, এটা বুঝিয়ে নেবে। কিন্তু এল ওয়াই যে ই উচ্চারণ হয়, ই শেষে ই আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা বি ওয়াই হতে পারে, পি ওয়াই হতে পারে, এল ওয়াই হতে পারে, টি ওয়াই হতে পারে, এস ওয়াই হতে পারে, শেষের দিকে এটা ই আকারে থাকবে, সেটা হর্ষইকার দীর্ঘইকার যেটা লেখা থাকবে বই, সেটা অনুযায়ী আমাদের লিখতে হবে। ওকে, টোটালটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি। আর ফ্রিকুয়েন্টলি মানে এখানে ঘন ঘন, ঘন ঘন মানে কি? মানে পর পর একটা চলতেই আছে, মানে কোনো একটা সংখ্যা চলছে পর পর বেরিয়ে যাচ্ছে। কোনো একটা কাজ আমি করছি,
ফ্রিকুয়েন্ট অনেকে বলে যে কন্টিনিউয়াসলি বলে, ওই কন্টিনিউয়াসলি জিনিসটা একটু ফ্রিকুয়েন্টলি, কাজটা যেন চলছে, কোনো একটা জিনিস করছি, এই কাজের পর ওই করছি, ওই কাজের পর ওই করছি, এই যে যেন মনে হচ্ছে কোনো ব্যক্তি থেমে নেই, সে ফ্রিকুয়েন্টলি ভাবে কোনো কিছু করছে। আমি যদি পড়তেই থাকি, পড়ছে, ফ্রিকুয়েন্টলি পড়ছে, কাজ করছি, যদি খাচ্ছি ফ্রিকুয়েন্টলি খাচ্ছে, সবসময় খায় না, তবে কিছু কিছু সময় পর্যন্ত সে খেয়ে যাচ্ছে। তো পার্থক্য থাকবে, অবশ্যই থাকবে, সেগুলো যত ক্লাস বাড়বে সেগুলো আরও আমার ধারণা তৈরি হবে, আমি তোমাদেরকে তত পর্যন্ত বলতে পারবো। ওকে, এইটুকুন জানো, ফ্রিকুয়েন্টলি হচ্ছে ঘন ঘন, এইটুকুন জানলে তারপরে এর জানলে এইটুকুনটা তুমি জানার পর তুমি টোটালটাকে উচ্চারণ করতে পারলে ফ্রিকুয়েন্টলি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিছুটা কিছু আমি শিখছি, ওই শেখাটা জরুরি। যে শিখবে, ছোট থেকে শিখবে, যারা বিশেষ করে 3-4 থেকে শিখে যাবে, শিখতে থাকবে, সে একটা সময় পরবর্তীকালে গিয়ে ধামাল মাচাবে। এটা সে সত্য কথা, একদম বাস্তব সত্য কথা, যে যত বেশি নিজে থেকে শেখার আগ্রহটা বাড়াবে সে অটোমেটিকলি, আমি ছোটবেলায় শেখার আগ্রহটা ছিল বলে আমি তোমাদের এই সরাসরি সামনে এসে বলতে পারছি, পড়াতে পারতাম। আমার যদি শেখার আগ্রহ না থাকতো আমি কি তোমাকে শেখাতে পারতাম? শেখানোর আগে আমি নিজে শিখেছি, কিছুটা হলেও আমার নিজের শেখার আগ্রহটা ছিল, তবেই আমি শেখাতে আসছি এখানে, নাহলে আমি শেখাতে পারতাম না। স্কুলে শুধুমাত্র ওই বদ্ধ ঘরের মধ্যে যারা ছেলে মেয়ে আছে তাদেরকে শেখাতাম, সেটা ভুল হতে পারে, ভালো হতে পারতো, কিন্তু অনলাইনে যখন আসছি অটোমেটিকলি আমাকে মাথায় রাখতে হবে আমি যেন সঠিকটা এখানে বলি। এখানে অনেক নেগেটিভ মানুষ আছে, পজিটিভ মানুষ আছে, তারা নেগেটিভ ভাবে নেবে, কোনটা পজিটিভ ভাবে নেবে, এটা তাদের মানসিকতা, তাদের মতো থাকবে। এখানে আমাকে মাথা গরম করলেও চলবে না। তারা ভুল বলেছে একটা, আমি হয়তো এখানে ভুল করছি বলে এখানে নিয়ে তারা এটাকে নিয়ে চর্চা করতেই চলেছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা দরকার নেই, কারণ আমি টিচার হতে এসেছি, টিচার হবো, এখানে আমার ভুল হতে পারে, আমি ভুল বলছি, পরবর্তীকালে আমাকে ঠিক করে নিতে হবে। এটাই অ্যাকচুয়ালি একজন টিচারের আদর্শ হওয়া উচিত। আমি ভুল বলেছি, ঠিক আছে, মেনে নিই ভুল বলেছি, পরবর্তীকালে এসে আমি তোমাদেরকে ঠিকটা বলে দেবো, ব্যাস। করতে করতে আমার ভুল হতে পারে, ভুল হয়েছে মানে আমি সংশোধন করবো এরকম নয়, বুঝতে পারো, আমার ভুল হতে পারে, স্টুডেন্টেরও ভুল হতে পারে, স্টুডেন্টের ভুল হয়েছে মানে আমি সবসময় তার যে ভুল হবে এরকম নয়, ভুল হয়েছে শুধরে দাও, অটোমেটিকলি সে শুধরে যাবে। এই মানসিকতা রাখো, দেখবে অটোমেটিকলি তুমি পড়ার জগতে চলে এসছো। অনেকে বলে না ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, ভাই শেখানো হয় না বলে পড়াশোনা হয় না ওদের, শেখালে না অটোমেটিকলি যে কোনো বোবাও কিন্তু কথা বলবে, সে পুরোপুরি যে বধির সে নয়, যে সে কথা বলতে পারে কিন্তু অটোমেটিক স্কুলে গিয়ে সে কিন্তু চুপচাপ, সে কিন্তু বলবে, কারণ তার মধ্যে বলার ভাষাটা বা জায়গাটা তৈরি করে দিতে হবে, যে কিভাবে বলবে সে, ওই জায়গাটা তৈরি করছে আমি এখানে। ঠিক আছে, আজকে সিসিবি ক্লাস নাম্বার 6, এই ক্লাস নাম্বার 6 এর পার্ট 1টা আলোচনা করলাম। এখন পরবর্তী যে ক্লাসটা হবে সেটা সিসিবি ক্লাসেরই 6 নাম্বার ক্লাসেরই পার্ট 2টাকে নিয়ে আলোচনা করব। ওকে, এটা ক্লাসের মধ্যে পার্ট 1 পার্ট 2টা আমি রাখছি, কারণ হচ্ছে আমার হয়তো পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা, কোনটা আগে পরে করেছি এটা নিয়ে, মানে কোন ক্লাসে পার্ট 1টা করেছি, পার্ট 2টা করেছি, এটা নিয়ে আমার হেল্পের হতে পারে বলে আমি ক্লাস এইটাকে দিয়ে যাচ্ছি, সিসিবি ক্লাস নাম্বার 6 এরই পার্ট 1, পার্ট 2টা পরবর্তীকালে আসছে, পরবর্তী ভিডিওতে আসছে, পরবর্তী ক্লাসে আসছে, যেটা ক্লাসটা হবে সিসিবি 6 নাম্বার ক্লাসেই রাখবো, ওই পার্ট 2টাকে নিয়ে আলোচনা করবো। এবার করতে করতে একটা সময় যত বেশি আমি এরকম চর্চা করবো স্টুডেন্টের চোখের সামনে, সে কিন্তু শিখবে। এখানে শেখাটা কিন্তু দেখে দেখে হয়, শেখা অ্যাকচুয়ালি শেখে ছেলে মেয়ে, শেখে দেখে দেখে। তুমি যদি ভুল পড়াও সে ভুল শিখবে, ভুল শেখাও ভুল শিখবে, যদি সঠিক শেখাও সঠিকটাই জানবে। যা কিছু হয় দেখে দেখে হয়, কোনো কিছু লুকোচুরি করে কোনো কিছু হয় না। স্টুডেন্ট তৈরি হয়, সে শিখবে, আর দেখে দেখেই শিখে। তো থাকো পাশে, ওটাই বলবো, তোমার প্রয়োজনে তুমি থাকো, অটোমেটিকলি তোমার প্রয়োজন যদি থাকতে পারো, আর আমি জানি সবারই প্রয়োজন আছে। ওকে, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হলো ক্লাসটা। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমার সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।